নমস্কার বন্ধুরা, তো তোমাদের মাঝে নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। একদমই। আর কিছু তথ্য যেগুলো কিন্তু অজানা সেগুলো জানতে চলেছি। তো একটা কথাই বলবো, বাংলাদেশ কিন্তু এখন ওয়ার্ল্ডে কিন্তু কাঁপছে। কেন আর কাঁপছে? বাংলাদেশের সঙ্গে কিন্তু আবার চীন সহযোগিতা করছে। তো অবশ্যই কি ভিডিও টাইটেলটি বল। বলছে যে যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশ। হুম। 7 সিস্টার গুড়িয়ে বাংলাদেশের পাশে চীন। ও মানে বুঝতেই পারছো, বাংলাদেশের প্রত্যেক মানে সারা জীবন কম বেশি করে চীন মানে সব সময় পাশে থাকছে, সবসময় সাপোর্ট থাকে। কিন্তু একটা কথা বলতে কি, চীনের সঙ্গে যেই মানে শত্রুতা করে না কেন, সে তার কিন্তু বিপদ আছে। সত্যি কথা, এটা অবশ্যই বাস্তব বিপদ কথা। আছে। চীন এমন একটা খেলোয়াড় যে ও তলে মানে তলে বন্ধুকেও শত্রু বানিয়ে দেবে যখন তখন, আর শত্রুকে কি বানাবে সেটা হ্যাঁ, ভগবানই শত্রুকে জানে। কয়েক সেকেন্ড কিভাবে বন্ধু করে নেবে, মানে চীনের থেকে হ্যাঁ। হয়তো ওয়ার্ল্ডে কেউ পারবে না। একদমই এরকম না। একটা দেশ, মানে এটা রাজনীতি, সেটা হচ্ছে কূটনীতির দিক থেকে হ্যাঁ। সেরা। তো অবশ্যই বাংলাদেশ মানে যুদ্ধের দিক থেকে প্রস্তুত কিনা অবশ্যই দেখবো, কারণ বাংলাদেশ অনেক অস্ত্র মিসাইল অনেক কিছু, সেগুলো কিন্তু অনেক নতুন আপডেট পাচ্ছি, আমরা একদম। দেখতে পাচ্ছি। তো অনেক কিছু কিনছে, আর আমি শুনলাম 30 সালের মধ্যে একদম বাংলাদেশ একটা অন্য পর্যায়ে চলে যাবে। তো দেখা যাক কি ভিডিওর মধ্যে আছে এবং কতটা বাংলাদেশ শক্তিশালী হয়েছে অবশ্যই। সৈন্যর দিক দিয়ে নাকি মিসাইল বা ডিফেন্সের দিক দিয়ে, অবশ্যই দেখবা। মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। বল দেখি মিসাইলগুলো হামলা হয়। এই ফার্স্ট টাইম দেখতে চাই। দেশের না, ওটা সার্বভৌমত্ব দিয়ে বলছি। রক্ষায় যদি যুদ্ধের প্রয়োজন হয়, সেজন্য বিমান বাহিনী সদা প্রস্তুত আছে। প্রয়োজনে বিদেশ থেকে আরো অত্যাধুনিক বিমান আনা হবে, জানালেন যেটা আমরা বিমান শুনছিলাম বাহিনীর ভিডিওর প্রধান মধ্যে। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক, আমরা অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো। বন্ধুরা, ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কিন্তু 1 মাস আগেই বাংলাদেশের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে তাদের সেনাবাহিনীকে। এছাড়াও ভারতের একাধিক নেতা ও সনাতন ধর্মগুরুরা একের পর এক বাংলাদেশ দখলের হুমকি দিয়ে আসছে। এমনকি বাংলাদেশকে তারা দখল করে নেবে, বাংলাদেশকে তারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে, এইরকম একের পর এক ডায়লগ মারতে শোনা যায় তাদের। এটা তো সবাই তারা হয়তো ভাবে যে বাংলাদেশকে তারা চাইলেই যে কোনো সময় দখল করে নিতে বেশিরভাগ পারে। এমনকি তাদের সামরিক শক্তিও অনেক বিশাল এবং তারা পৃথিবীর চতুর্থ সুপার পাওয়ার। আসলে ভারতের সামরিক শক্তি ও গোমূত্র বাহিনীকে আমরা যে গুনতিতেই ধরি না, তা তারা কল্পনাও করে না। আপনারা খেয়াল করলে দেখবেন যে ভারতের 80% হিন্দুই কিন্তু গরুর গোমূত্র পান করে, এবং এগুলো খেয়ে তারা বিভিন্ন ধরনের মিসাইল এটা ও বেশি অত্যাধুনিক বলা সব যাচ্ছে, অস্ত্র এটা নির্মাণ বললাম। করেছে বলে প্রচার চালায়। যে দেশের প্রায় 1 কোটি মানুষ এখনও খোলা আকাশের নিচে যেখানে সেখানে মলত্যাগ করে এবং তারা পানির বিকল্প হিসাবে গরুর এটা গোমূত্র দেখানো খায়, উচিত এগুলো। তারা কিভাবে যে বাংলাদেশের সাথে যুদ্ধের পরিকল্পনা করছে সেটাই হাস্যকর। ভারতীয়রা শুধুমাত্র অস্ত্রের সংখ্যার দিক থেকে পৃথিবীর চতুর্থ। এছাড়া তাদের নিজ দেশে তৈরি তেমন কোনো সমরাস্ত্র নেই। এমনকি ভারত নিজ দেশে এখনও বিমানের ইঞ্জিনও তৈরি করতে পারে না, আর যুদ্ধ বিমান তো অনেক দূরের কথা। না, ইঞ্জিন তৈরি করতে হবে। প্রযুক্তিগত উন্নয়ন এবং নিজ দেশের সামরিক অস্ত্রশস্ত্র তৈরির দিক দিয়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, এমনকি ফ্রান্সের থেকেও অনেক পিছিয়ে আছে। এছাড়াও ভারত তাদের প্রতিবেশী হ্যাঁ, দেশ পিছিয়ে। চীন ও পাকিস্তানের কাছে সবসময় মার খায়। এখন আসি বাংলাদেশ প্রসঙ্গে। ভারতীয়রা দাবি করে থাকে যে তারা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশকে দখল করতে সক্ষম, এবং তাদের হাতে এমন অনেক গোমূত্র অস্ত্র রয়েছে যেগুলো দ্বারা নাকি বাংলাদেশকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া সম্ভব। আসলে ভারত চাইলে এমনটা করতে পারবে, তবে সেটা বলিউড মুভিতে, বাস্তবে না। বাংলাদেশের সাথে যদি ভারত কখনো যুদ্ধে জড়ায় বা গোমূত্র খেয়ে যদি ভারত বাংলাদেশে আক্রমণ করেই বসে, Same কথাই তাহলে আমি ভারতের ভাবছি। অবস্থা হবে করুণ। ভারত ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে। বর্তমানে গুজরাট থেকে শুরু করে মণিপুরি সবাই কিন্তু এখন ভারতের কাছ থেকে স্বাধীনতা চাইছে। তারা নিজেরাই কিন্তু এখন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। তাই ভারত বর্তমানে নিজ দেশের সবই তো অভ্যন্তরীণ সম্ভব। বিষয়কে হ্যান্ডেল করতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেখানে বাংলাদেশ তো অন্য একটি স্বাধীন রাষ্ট্র, আর আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ অন্য কোনো স্বাধীন দেশের উপরে আক্রমণ করতে পারে না, আর যদি সেটা করে সেটা হবে অবৈধ ও অগণতান্ত্রিক, এবং এর বিরুদ্ধে সরাসরি জাতিসংঘ অবস্থান করবে এবং একদম, এ এটা বিষয়ে বাস্তব। হস্তক্ষেপ করবে। তাই ভারত কখনোই বাংলাদেশে আক্রমণ করতে পারে না। তারপরও যদি গোমূত্র খেয়ে বাংলাদেশে আক্রমণ করেই বসে, তাহলে ভারতের ধুতি খুলে যাবে। কারণ ভারত হয়তো ভুলে গেছে আমরা মুসলিম, আমরা বীরের জাতি, আমাদের মধ্যে একজন মরলে আরও 10 জন উঠে দাঁড়ায়।
আমরা ইমাম মাহাদির সৈনিক, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক, আমরা বীরের জাতি, আমরা তো জন্মগত থেকে যোদ্ধা। 20 কোটি বাঙালির হাতে শুধু অস্ত্র ধরিয়ে দিন, তারপর দেখবেন আমরা নিজেরাই ভারত দখল করে ফেলেছি। আমাদের সেনাবাহিনীরও প্রয়োজন পড়বে না। ভারতের মালুরা মদ খেয়ে গোমূত্র পান করে কখনোই আমাদের সাথে যুদ্ধে টিকতে পারবে না। আজ পর্যন্ত কিন্তু বহুবার বর্ডার গার্ড বাংলাদেশের সাথে ভারতের বিএসএফের যুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রতিবারই ভারত কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে চরম মার খেয়েছে। ভারত শুধু পারে নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করতে। বিশেষ করে বাংলাদেশ ভারত বর্ডারে নিরস্ত্র মানুষকে মেরে ভারত নিজেদেরকে অনেক শক্তিশালী দাবি করার চেষ্টা করে। কিন্তু যুদ্ধটি যদি হয় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে, তাহলে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কখনোই টিকতে পারবে না ভারত। কারণ পেশাদারিত্ব এবং দক্ষতার দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের চেয়ে অনেক অনেক এগিয়ে। এই পর্যন্ত প্রায় পৃথিবীর 40টি দেশে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় 4 থেকে 5 হাজার সৈন্য বিভিন্ন দেশে কর্মরত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা, পেশাদারিত্ব এবং যুদ্ধ করার সক্ষমতা ভারতীয় মালু সেনাদের চেয়ে অনেক এগিয়ে। তাই সম্মুখ যুদ্ধে ভারত কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে টিকতে পারবে না। এবার যদি বলি ভারতীয় বিমান বাহিনীর কথা, তাহলে ভারতীয় বিমান বাহিনী কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী। কিন্তু তারপরও এখানে কোনো লাভ হবে না, কারণ ভারতীয় সেনাবাহিনীর হাতে মাত্র 36টি রাফেল যুদ্ধবিমান রয়েছে, যার বেশিরভাগই চীন ও পাকিস্তান বর্ডারে সবসময় মোতায়েন রাখতে হয়। ভারতের হাতে 36টি যুদ্ধবিমানের মধ্যে খুব বেশি হলে মাত্র 2টি রাফেল যুদ্ধবিমান বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করতে পারবে। আর এগুলোকে ধ্বংসের জন্য তো বাংলাদেশের হাতে MiG-29 যুদ্ধবিমান রয়েছে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী ঘোষণা দিয়েছে খুবই দ্রুত বাংলাদেশ বিমান বাহিনীর হাতে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের অথবা 4.5 জেনারেশনের যুদ্ধবিমান যুক্ত হবে, যেগুলো যুক্ত হয়ে গেলে তখন আমরাও দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হব। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে বাংলাদেশ সেনাবাহিনী আসলে কতটা শক্তিশালী এবং তাদের হাতে কি কি সমরাস্ত্র রয়েছে। আমরা এক নজরে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জেনে নিই, পরবর্তীতে আবারও বাংলাদেশ ভারত সম্পর্কে আলোচনায় আসছি। বন্ধুরা, গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ পৃথিবীর 37তম শক্তিশালী দেশ এবং বাংলাদেশ সামরিক শক্তিতে 3 ধাপ উন্নতি করেছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল 40তম, এবার 37তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ, যেটা বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য খুবই ভালো সংবাদ। এবং গত বছরের তুলনায় এই বছর বাংলাদেশের সামরিক বাহিনীর বাজেট অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। যেখানে গত বছর বাংলাদেশের সামরিক বাজেট ছিল $3.8 বিলিয়ন, সেখানে 2024 সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট গিয়ে দাঁড়িয়েছে প্রায় $7 বিলিয়ন। অর্থাৎ বাংলাদেশ এইবার সামরিক বাজেট দ্বিগুণ বৃদ্ধি করেছে, যেটা আমাদের জন্য খুশির সংবাদ। বন্ধুরা, বাংলাদেশের সামরিক বাহিনী মূলত 3 ভাগে বিভক্ত: সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। আমরা প্রথমে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আলোচনা করব, তারপর ধাপে ধাপে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে আপনাদেরকে জানাবো। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে টোটাল 1,60,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 620টি, আর্মড ভেহিকলস রয়েছে 13,100টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 61টি, টাউড আর্টিলারি রয়েছে 437টি এবং MLRS বা রকেট লঞ্চার রয়েছে 71টি। এসব ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে সম্প্রতি যুক্ত হয়েছে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন, আর এটি বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী একটি অ্যাটাক ড্রোন। বাংলাদেশ সেনাবাহিনীতে এই অ্যাটাক ড্রোন যুক্ত হওয়াতে বাংলাদেশ সেনাবাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এই অ্যাটাক ড্রোনের সাহায্যে বাংলাদেশ সেনাবাহিনী শত্রুপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক থেকে শুরু করে সাজোয়া যান সবকিছু অনায়াসেই ধ্বংস করতে পারবে। এছাড়াও গত বছর বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্কের তৈরি টাইগার মিসাইল যুক্ত হয়েছে, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার অনেক গুণ বৃদ্ধি করবে। এছাড়াও চীনের তৈরি লাইট অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্কও যুক্ত হয়েছে বাংলাদেশের বহরে। মোট 44টির মতো এই ধরনের লাইট অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্ক যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে। তাই সবকিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ সেনাবাহিনী এখন বিশ্বের অন্যতম শক্তিশালী একটি সেনাবাহিনী। এসব ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে গত বছর বেশ কয়েকটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট যুক্ত হয়েছে, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সৈন্য ও রসদ পরিবহন করতে পারবে। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে জানব।
2024 সালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে টোটাল 216টি যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে ফাইটার যুদ্ধবিমান রয়েছে 44টি। আর ফাইটার যুদ্ধবিমান হিসাবে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে 2 রকমের ফাইটার এয়ারক্রাফট। এগুলো হলো MiG-29 যুদ্ধবিমান 8টি এবং 36টি F-7 যুদ্ধবিমান। এবং বাংলাদেশ বিমান বাহিনীতে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট হিসাবে রয়েছে 16টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং প্রায় 87টি টেইনার এয়ারক্রাফট রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে। বাংলাদেশ বিমান বাহিনীতে স্পেশাল মিশন যুদ্ধবিমান রয়েছে 4টি ও হেলিকপ্টার আছে 73টি। তবে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। আপনি যদি খাবেন, আমাদের মায়াপুরে গোশালা থেকে প্রতি মাসে কয়েক লাখ টাকার গোমূত্র বিক্রি হয়। গোমূত্র খেলে 38টা রোগ ভালো হয়। एक गाय का गोबर जो होता है वो कोहिनूर हीरे से भी ज्यादा महंगा होता है। सुप्रीम कोर्ट का वाणी। आप एक काम करिए, हॉस्पिटल्स बंद कर दीजिए और आप गायों के तबेले में वहाँ पे बेड्स लगवा दीजिए। वहाँ लोग गौमूत्र पीते रहेंगे, वहाँ गोबर खाते रहेंगे और बीमारियाँ ठीक होती रहेंगी। বন্ধুরা, এবার আসল কথায় আসি। ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে তাহলে ভারত কখনোই বাংলাদেশকে দখল করতে পারবে না। উল্টো কঠোর পরাজয় বরণ করে নিতে হবে ভারতীয়দের। কারণ ভারতীয় সৈন্যরা শুধু বেতনের লোভে চাকরি করে, তাদের মধ্যে দেশপ্রেম নেই বললেই চলে এবং তাদের সাহসও অনেক কম। অন্যদিকে বাংলাদেশ হলো বীরের জাতি এবং বাংলাদেশের এক একটি সৈনিক হলো পারমাণবিক বোমা। এদেরকে কখনোই যুদ্ধে হারানো সম্ভব নয় এবং বাংলাদেশ সেনাবাহিনী মনে করে যে দেশের জন্য জীবন ত্যাগ করলে সে জান্নাতি হবে। আসলে বাস্তবতা এটাই। তো বন্ধুরা, ভারত বনাম বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে আপনি কোন দেশকে সমর্থন করবেন তাও কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী। একটা কথাই তো বলবো, বন্ধুরা, আমিও একটা কথাই বলতে চাচ্ছি যে পার্সোনাল অ্যাটাকটা কি যুদ্ধের মধ্যে কি করা উচিত? যুদ্ধ তো তারাই করে যারা বীর, যাদের মানে শরীরের শক্তি, অস্ত্রের শক্তি সমস্ত কিছু প্রয়োগ করে। এটা নয় যে পার্সোনাল কিছু বলে সেই জিনিসটাকে অ্যাটাক করে সেই জিনিসটাকে যুদ্ধ বলে। দেখো, এটা তো সম্ভব না। একটা কথা বলবো, আমি হিন্দু, আমি নিজেকে অনেক মানে একদম বেটার ফিল করি, মানে আমি হিন্দু হয়ে জন্ম হয়ে খুব মানে বেটার সেই হিন্দু অনুভব হয়ে করি। জন্মগ্রহণ করি আর মুসলিম হয়ে হ্যাঁ। জন্মগ্রহণ করি। আমাদের ধর্মের মধ্যে এটাই শেখানো হয় যে কোনো ধর্মকে যেন কোনো ছোট না করা হয়। এটাই কিন্তু মেন উদ্দেশ্য, যে ধর্ম হ্যাঁ। শান্তির প্রতীক। যে একদম। যেই ধর্মে আছে না কেন সেটাকে সবাই ভালোবাসে। ওনার তো দেখেই বোঝা যাচ্ছে অন্য ধর্মকে ছোট করে। হ্যাঁ, ভালো কথা। মানুষ তো পৃথিবীতে এসে নিশ্চয়ই সে ভালো হওয়ার জন্য যে কোনো ধর্ম, আমরা কোনো ধর্মকে আমরা কিন্তু ছোট ইয়ে করছি না। দেখি, ওয়াজ দেখি, সেখানেও কিন্তু বলে যে আমরা হিন্দু হয়ে ওয়াজ দেখি। কেন দেখি? যে কারণ আমাদের ভালো লাগে। কথাগুলো অবশ্যই। বাস্তবে অনেক সুন্দর বলে যে কোনো ধর্মকে কিন্তু ছোট করা উচিত নয়। হ্যাঁ। তো এই জিনিসটা করে যদি নিজে একটু আনন্দ পায় এই ভিডিওটা পোস্ট করে, তাহলে আমাদের কিছু করার নেই, আনন্দের একটু একদম। কারণই হয়ে গেলাম। তো একটা কথা বলি যে আমি ধরলাম যে বাংলাদেশে একদম। 20 কোটি মানুষ, মুসলমান ধরো 20 কোটি, আমাদের ইন্ডিয়াতেও তো 20 কোটি মুসলমান, তাই না? আমাদের 140 কোটি মানে প্লাস আমাদের দেশের মানে জনসংখ্যা 140 কোটি, আর কোথায় বাংলাদেশ এরকম 20 নয় কোটি। যে আমাদের কিন্তু মুসলিম বন্ধু আছে, হ্যাঁ। তাদের বাড়িতে আমরা যাই, তারাও কিন্তু আমাদের বাড়িতে আসে। এমনকি আমাদের এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, তারাও কিন্তু ঘুরতে যায়, কিন্তু একদম। মন্দিরে না উঠলো আমাদের সঙ্গে এনজয় করে। না, না, এই হ্যাঁ। জিনিসগুলো বেশ ভালো লাগে। আমার নিজের পার্সোনাল হচ্ছে, আমার বন্ধু আছে, আমি যাই তাদের আমাদেরও বাড়ি আছে আসে, তো। সে তো সেটাই বলছি। তো একটা কথাই বলবো, কোনো ধর্মকে অ্যাটাক করাটা এখানে আমরাও উচিত তাদের নয়। কখনো বাজে কথা হ্যাঁ। বলি না, তাদের ফেস্টিভ্যাল হলে আমাদের নেমন্তন্ন করে। একদম। এই যে যে হিন্দু নিয়ে গোমূত্র নিয়ে এগুলো কি উচিত বলা? একটা মানুষের পক্ষে তো আঘাত দেয়াই কথা। অ্যাটাক করা উচিত হ্যাঁ, নয়। এখানে এটাই বলার আছে। এখানে যদি আমি বাংলাদেশকে অ্যাটাক করতাম অন্য কারণে, তো যেহেতু আমাদের খারাপ লাগে, আমাদের তো মস্তিষ্ক আছে না, আমাদের সম্পর্কে উল্টোপাল্টা যা বলবে আমাদেরও তো খারাপ লাগবে। এখন যদি বাংলাদেশ সম্পর্কে আমি এমন কিছু বললাম। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে তো কমেন্ট করে জানাও। বন্ধুরা, একটু উত্তেজিত হয়ে গেছিল, আমি কিন্তু ঠান্ডা মাথায় কুল করেছি। উত্তেজিত না, মানে একটা এটা জিনিস হচ্ছে এরকমই যে কাউকে কিন্তু হাসির পাত্র হয়ে সে যদি আমাকে নিয়ে হাসছে, খিল্লি করছে, তো হাসির কারণই হয়ে গেলাম একটু। কিন্তু হ্যাঁ। নিজেকে আমি ছোট করছি না, সে নিজেকে ছোট করছে, আরেকজনকে মজা করে তার এনজয় ফিল না, আমি হচ্ছে। ভাবছি যে হ্যাঁ, দেশের ডিফেন্স নিয়ে অনেক কিছু বলো, মোদি নিয়ে বলো, অমিত শাহ নিয়ে বলো, তুমি যা সমস্ত ইচ্ছা, কিছু কেমন নিয়ে এমন বলো। কিছু নিয়ে বলছো যেখানে একটা দেশকে আঘাত, পয়েন্ট নেই। হ্যাঁ পয়েন্ট নেই, এখানে হিন্দুদের পুরো একদমই। অ্যাটাক, কিভাবে সম্ভব? আমার ভালো লাগে না এইসব জিনিস।
তুমি মোদি সম্পর্কে যা ইচ্ছা গালাগালি দাও তুমি। কিন্তু এইসব কারণে কিন্তু হিন্দু মুসলমানের মানে অশান্তি সৃষ্টি হয়, হ্যাঁ, এটাই কিন্তু কারণ। ভিউজটা তো মেন ফ্যাক্টর, কিন্তু এটা হচ্ছে ছোট কথা হচ্ছে আরেকটা ধর্মকে। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন সেটাও জানাও, কারণ ভিডিও মানে এমন না যে চুপ করে থাকবো। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, সাবস্ক্রাইব করে দিও, এরকম ভালোবাসা দিতে থাকো। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।